সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি মিপা বিশ্বাস। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। বিষয়ের পক্ষে বলবে ডক্টর আয়েশা সিদ্দিকা হল, রাজশাহী মেডিকেল কলেজ। বিষয়ের বিপক্ষে বলবে স্যার এএফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল ডক্টর আয়েশা সিদ্দিকা হল, রাজশাহী মেডিকেল কলেজ এর বিতার্কিকরা হলেন ফারহানা তাসনিম, ঝিলাম গাঙ্গুলি ও তাদের দলনেতা ফারজানা হুসেইন ঋতু। বিপক্ষ দল স্যার এএফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিতার্কিকরা হলেন সাইফুল ইসলাম খান, মাজহারুল ইসলাম ও তাদের দলনেতা মোহাম্মদ ইমদাদুল হক চঞ্চল। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর কাজী সাইফুদ্দিন, অধ্যাপক ও ডিন, ফ্যাকাল্টি অফ লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন, ১৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা ও ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক। ডক্টর ফারসিম মান্নান মোহাম্মদী, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারকবৃন্দ যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তথ্য ও তথ্য পরিবেশনা ১০, যুক্তির প্রয়োগ ও খণ্ডন ৫। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মেসবাহ কামাল, সভাপতি, জন ইতিহাস চর্চা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য প্রদানের জন্য মোট ৫ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে ১.৫ মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবারে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের বিতর্ক প্রতিযোগিতাটি শুরু করার জন্য। সম্মানিত সভাপতি। ২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা জেনেছেন যে আজকের বিষয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। আর এর পক্ষদল রাজশাহী মেডিকেল কলেজের আয়েশা সিদ্দিকা হল, আর বিপক্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল। প্রথমে আমন্ত্রণ জানাবো রাজশাহী মেডিকেল কলেজ আয়েশা সিদ্দিকা হলের ফারহানা তাসনিমকে বিষয়বস্তুর পক্ষে তার অভিমত প্রদানের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয়টি নির্ধারিত হয়েছে, বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। পক্ষে অবস্থান করছি। আমি এই দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টির কিছু গুরুত্বপূর্ণ শব্দ সংজ্ঞায়ন করব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য উপস্থাপন করবেন এবং আমাদের দলনেতা আমাদের দুইজনের বক্তব্যের সাথে সমন্বয় সাধন করে দিয়ে আজকে প্রমাণ করে দিয়ে যাবেনই যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। এবার চলে যাচ্ছি আমি সংজ্ঞা
বাস্তবায়নে। মাননীয় সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি? মাননীয় সভাপতি, মানুষের স্বভাবই হচ্ছে এমন, সে কখনোই কিন্তু পরাধীনতার বেড়াজলে আবদ্ধ থাকতে চায় না। এই জন্য যখন 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার একটি ডাক দিয়েছিলেন, রেসকোর্স ময়দানে কিন্তু জনসমুদ্রে জোয়ার বইয়ে গিয়েছিল। মাননীয় সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আজকে আমরা সেই চেতনাকে বুঝাচ্ছি, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ছাত্র, কৃষক সব নির্বিশেষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মাননীয় সভাপতি, এখানে মুক্তিযুদ্ধের চেতনার আজকে আমরা 4টি অংশ দেখাবো, অর্থাৎ 4টি স্তম্ভ দেখাবো, যে 4টি স্তম্ভই মুক্তিযুদ্ধের পেছনে মূল ইন্ধন জুগিয়েছিল। 1, অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক বৈষম্যের অবসান। 2, রাজনৈতিক মুক্তি। 3, সাংস্কৃতিক মুক্তি। এবং 4, মানবাধিকার বা মৌলিক চাহিদা পূরণ। মাননীয় সভাপতি, এখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কখন হবে, আমরা কখন বুঝবো? এটা বলতে আমরা বুঝি মাননীয় সভাপতি, যখন অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক বৈষম্যের অবসান হবে, যখন মাননীয় সভাপতি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, যাদের টিকে থাকার পূর্বশর্ত হবে দেশ ও মানুষের সেবা এবং সুস্থ ধারার একটি রাজনীতির চর্চা হবে, যখন আমাদের সংস্কৃতির প্রসারণ এবং মুক্ত সংস্কৃতির অবাধ চর্চা শুরু হবে, এবং মাননীয় সভাপতি, যখন মানুষ তার মৌলিক চাহিদাগুলো অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তাগুলো পূরণ করতে হিমশিম খাবে না। মাননীয় সভাপতি, এবার চলে আসি অর্থনৈতিক মুক্তি। আমরা অর্থনৈতিক মুক্তি বলতে কি বুঝি? মাননীয় সভাপতি, অর্থনৈতিক মুক্তি বলতে শুধুমাত্র কিন্তু একটি দেশের পণ্য ক্রয় বিক্রয় স্বাধীনতাকে আমরা আজকে বোঝাচ্ছি না। মাননীয় সভাপতি, অর্থনৈতিক মুক্তি বলতে আমরা বোঝাচ্ছি একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে সক্ষম হবে এবং সে সচ্ছল হবে এবং সে তার সক্ষমতা অনুযায়ী নিজ চাহিদা পূরণ করবে এবং তার জীবনযাত্রার মান নির্ধারণ করবে। এবং মাননীয় সভাপতি, অর্থনৈতিক মুক্তি দেশের এমন একটি আবহাওয়া সৃষ্টি করবে যেখানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজ যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানে যোগদান এবং কর্মসংস্থানে বাছাইয়ের সুযোগ পাবে। অর্থাৎ অর্থনৈতিক মুক্তি সাধিত হলে একজন ব্যক্তি যেমন অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, তেমনি একটি দেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, শিল্প সর্বক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধি আসবে। এখন মাননীয় সভাপতি, সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? মাননীয় সভাপতি, সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি বলতে আমরা যেমন সবার আগে অর্থনৈতিক মুক্তি প্রয়োজন সেটা বোঝাচ্ছি, তেমনি মাননীয় সভাপতি, আমরা মুক্তিযুদ্ধের আরও যে 3টি স্তম্ভ, যে চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধে নেমেছিলাম, অর্থাৎ রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, মৌলিক চাহিদা পূরণ, সেগুলো পুরোপুরি অর্থনৈতিক মুক্তির উপর নির্ভরশীল। এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যদি আরও কোনো নিয়ামক থেকে থাকে, তারাও প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্থনৈতিক মুক্তির উপর নির্ভরশীল। এবং আমরা যদি অর্থনৈতিক মুক্তি আনতে পারি, তাহলে অর্থনৈতিক মুক্তির হাত ধরে সেসব নিয়ামকগুলোও পূরণ হয়ে যাবে। এবার মাননীয় সভাপতি, আমি ব্যাখ্যায় যাব যে আমরা অর্থনৈতিক মুক্তি আসলে কেন চাচ্ছি। এই যে ধরুন মাননীয় সভাপতি, আপনি একটি দোকানে যাবেন, আপনি খাবার কিনবেন, আপনার অর্থের প্রয়োজন, আপনি আপনার কাপড় কিনবেন, আপনি বাড়ি ভাড়া দেবেন, আপনার অর্থের প্রয়োজন, আপনি আপনার নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী রাখবেন, আপনার কিন্তু অর্থের প্রয়োজন। মাননীয় সভাপতি, দেখুন, মৌলিক চাহিদা পূরণে অর্থের কোনো কিন্তু বিকল্প নেই। ঠিক তেমনি মাননীয় সভাপতি, আমরা যদি আমাদের স্বাধীনতা পরবর্তী অবস্থায় একদম 1972 সালের কথা চিন্তা করি, মাননীয় সভাপতি, 1972 সালে যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন, তখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অবস্থা ছিল ঠিক এরকম যে 1 কোটি শরণার্থীর পুনর্বাসন, ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা, শূন্য খাদ্য ভাণ্ডার, শূন্য মুদ্রা তহবিল। মাননীয় সভাপতি, প্রায় 70% দারিদ্র্য সীমার নিচে বাস করা বুভুক্ষ মানুষ, চিকিৎসার অভাবে মৃত পায় হাজার হাজার মানুষ এবং খাদ্যের ওপর ভয়াবহ আমদানি নির্ভরতা। মাননীয় সভাপতি, এতগুলো সমস্যা থেকে বঙ্গবন্ধু কিন্তু ধর্মসংকটে পড়লেন, কিন্তু তিনি আশা ছাড়লেন না। তিনি মাননীয় সভাপতি তাৎক্ষণিক বিচক্ষণতার পরিচয় দিলেন। তিনি মাননীয় সভাপতি সবার আগে নজর দিলেন আমাদের মুষড়ে পড়া অর্থনীতির দিকে। যার কারণে কি হলো? কারণ মাননীয় সভাপতি তিনি জানতেন আজকে যদি আমার অর্থনীতিকে আমি চাঙা করতে পারি, অর্থনীতির হাত ধরে এসব সমস্যার সমাধান কিন্তু এমনি হয়ে যাবে। তার কারণে মাননীয় সভাপতি 1973 যেখানে আমাদের স্বাধীনতার পর বৃদ্ধির হার ছিল যেখানে মাত্র 13.97%, সেই প্রবৃদ্ধিকে তিনি নিয়ে আসলেন 1973 সালে 3.3%। যার ফলে কি হলো মাননীয় সভাপতি, আমাদের যেখানে খাদ্য ভাণ্ডার শূন্য ছিল সেখানে আমরা 99 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপন্ন করলাম। যার কারণে কি হলো, বুভুক্ষ মানুষগুলোর মুখে হাসি ফুটলো, মৃতপ্রায় মানুষের মধ্যে কিন্তু মাননীয় সভাপতি প্রাণের সঞ্চারণ হলো। ঠিক তেমনি ওই অবস্থা থেকে শুরু করে যদি আমরা এখন আমাদের 2019-এর দিকে তাকাই, আমরা বঙ্গবন্ধুর দেখানো পথে অর্থনৈতিক মুক্তির পথে যখন আমরা এগোতে আছি, তখন আমরা দেখলাম মাননীয় সভাপতি আমাদের জিডিপি যখন শতকরা 8% চলে আসলো, তখন আমরা কি দেখতে পেলেন মাননীয় সভাপতি, যেখানে স্বাধীনতার সময় মাত্র শতকরা 8 থেকে 10% শিক্ষিত মানুষ ছিল, সেখানে আমাদের বর্তমানে কিন্তু সাক্ষরতার হার শতকরা 72%। মাননীয় সভাপতি যেখানে আগে আমাদের খাদ্য ভাণ্ডার শূন্য ছিল, সেখানে মাননীয় সভাপতি এখন আমরা বর্তমানে 3.47 লক্ষ টন খাদ্য উৎপন্ন করি, যেখানে যা আমাদের দেশের চাহিদা মেটানোর পর 90 লক্ষ মেট্রিক টন চাল উদ্ধৃত থেকে থাকে মাননীয় সভাপতি। আবার মাননীয় সভাপতি যেখানে আগে প্রসূতি মা মাননীয় সভাপতি সন্তান জন্ম দিতে ভয় পেত যে এই বুঝি তার প্রাণ চলে গেল, সেইখানে মাননীয় সভাপতি আমরা মাতৃমৃত্যুর হার প্রতি লক্ষে কমিয়ে 194 নিয়ে চলে এসেছি মাননীয় সভাপতি। সুতরাং মাননীয় সভাপতি বলতে চাই, অবশ্যই অর্থনৈতিক মুক্তিযুদ্ধ বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এবার চলে যাব বিপক্ষ দলের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হলের বিতার্কিক সাইফুল ইসলাম খান। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।
ধন্যবাদ মাননীয় সভাপতি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি বিষয়ের পক্ষে বলতে এসে পক্ষদলের প্রথম বক্তা শোষণহীন বঞ্চনাহীন একটি সমাজের ইঙ্গিত আমাদের কাছে দিয়েছেন। মাননীয় সভাপতি, যদি লক্ষ্য করি যে এই শোষণহীন বঞ্চনাহীন যে সমাজ তিনি নির্মাণ করবেন অর্থনৈতিক মুক্তি অর্জন করার পর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই শোষণ এবং বঞ্চনার কারণেই অর্থনৈতিক মুক্তিটি যেরকম আসছে না, তেমনি মুক্তিযুদ্ধের চেতনাও বাস্তবায়ন হচ্ছে না। মাননীয় সভাপতি, তিনি বলে গেছেন যে বঙ্গবন্ধুর চেষ্টা করেছিলেন, বঙ্গবন্ধুর সময়ে রাজনৈতিক মুক্তি ছিল, তার কাছে রাজনৈতিক স্বাধীনতা ছিল এবং সেটি মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শক্তি ছিল। তখনও বিরোধী কোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়নি। মাননীয় সভাপতি, ঠিক এই বাস্তবতায় এসে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক মুক্তি এলেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় কিনা। মাননীয় সভাপতি, ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান তার উচ্চজীবন বইতে মন্তব্য করেছেন, অনেক অর্থশালীর মন পাপে ভরা। এবং যদি তাদের দিকে লক্ষ্য করি যে তারা অর্থনৈতিক মুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করি যে গ্রিস তো একটি সমৃদ্ধশালী দেশ ছিল, সে কেন এই দেউলিয়া অবস্থায় গেল? সুতরাং দেখা যাচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক মুক্তি এলেই তার অন্যান্য যে মুক্তিগুলো সেই মুক্তিগুলো আসছে না। মানে সভাপতি, তাদের মুক্তি দ্বারা অর্থনৈতিক মুক্তি দ্বারা যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হচ্ছে না তা একটি তথ্যের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ডব্লিউ.এফ. আর্কবান তার বিখ্যাত বই সোশ্যাল চেঞ্জ এ কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক ব্যবধান নামে একটি তথ্য উপস্থাপন করেছেন, যেখানে তিনি সংস্কৃতিকে দুভাগে বিভক্ত করেছেন, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি অর্থনীতির সাথে সম্পৃক্ত, অবকাঠামো, উন্নয়ন, প্রযুক্তি এগুলো। অবস্তুগত সংস্কৃতি মানুষের ভাষা, পরিবার, শিক্ষা এই সমস্ত ব্যাপারের সাথে সম্পৃক্ত। তিনি দেখিয়েছেন যে বস্তুগত সংস্কৃতি অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন হলেও অবস্তুগত সংস্কৃতি পিছিয়ে থাকে এবং এর ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সুতরাং তারা যে ব্যাপারটি বলছেন যে অর্থনৈতিক মুক্তি হলে বাকি ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হবে, সেই ব্যাপারটি টিকছে না। মাননীয় সভাপতি, এবার একটি তথ্যের দিকে দেখা যাক। 2019 সালের দৈনিক প্রথম আলো পত্রিকার 28 জানুয়ারিতে একটি খবর চেপেছিল, যেখানে অর্থনৈতিক স্বাধীনতা সূচক প্রকাশ করা হয়েছিল, যেখানে বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বে 121তম এবং সূচকে বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্নীতির মহামারী, অপরাধ প্রবণতা, দুর্বল আইনের শাসন ও রাজনৈতিক মেরুকরণকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক কারণে অর্থনীতি পিছিয়ে থাকছে। মানে সভাপতি, এবার আসা যাক আজকের সংজ্ঞান পর্বে। অধ্যাপক শমশের আলী মুক্তিযুদ্ধের চেতনা বলতে বুঝিয়েছেন যে মুক্তিযুদ্ধের চেতনা হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার গল্প। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বোঝাবো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা যেখানে গণতন্ত্র, সাম্য ও ন্যায় বিচার থাকবে। মানে সভাপতি, এখানে গণতন্ত্রের মধ্যে নির্বাচন ব্যবস্থা, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও জনগণের ক্ষমতায়ন, সাম্যের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক দেশ গড়াকে আমরা বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, আজকে বাস্তবায়ন বলতে সমাজে এর প্রয়োগ ঘটাতে এবং সর্বাগ্রে প্রয়োজন বলতে সবার আগে দরকার, অর্থাৎ আমাদের অনেকগুলো বিষয় প্রয়োজন পড়তে পারে, কিন্তু তার মধ্যে তুলনামূলকভাবে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং সবার আগে প্রয়োজন। আজকে অর্থনৈতিক মুক্তি বলতে এমন একটি ব্যবস্থা যেখানে সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকগণ বৈষম্যহীনভাবে দ্রব্য ও শ্রমবাজারে প্রবেশ করতে পারবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজন সুষ্ঠু নেতৃত্ব, যা রাজনৈতিক মুক্তির মাধ্যমে অর্জিত হয়। তাই মাননীয় সভাপতি, আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক মুক্তি। মানে সভাপতি, এখন রাজনৈতিক মুক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? এটি এমন একটি ব্যবস্থা যেখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলো পরমত সহিষ্ণুতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও দেশের স্বার্থকে প্রাধান্য দেবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, কেন সর্বাগ্রে রাজনৈতিক মুক্তি প্রয়োজন? মানে সভাপতি, আমরা কয়েকটি কারণে রাজনৈতিক মুক্তিকে প্রাধান্য দিচ্ছি। এর মধ্যে 1, মানব সত্তার মর্যাদা প্রতিষ্ঠা, 2, অসাম্প্রদায়িক দেশ গঠন, 3, জাতীয় ঐক্য আনয়ন, 4, সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, 5, অর্থনৈতিক স্থিতিশীলতা, 6, সন্ত্রাস দমন এবং 7, স্বতন্ত্রবোধ। মানে সভাপতি, লক্ষ্য করুন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হলে রাজনৈতিক মুক্তি দরকার। সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, মানুষের যে আয়ের বৈষম্য তা যদি কমাতে চান, জনগণের জীবনের মানের যদি উন্নয়ন করতে চান, তবে অবশ্যই দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। মানে সভাপতি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। মানে সভাপতি, ঠিক এই জায়গাটিতে আজকের বিতর্ক। আজকে আমরা কোনো শূন্য অর্থনীতি নিয়ে কথা বলবো না, আমরা একটি ভারসাম্য অর্থনীতি নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের জিরো এরকম নয়, আমাদের হয়তো মাউন্ট এলিজাবেথের চিকিৎসা করার মতো অর্থ নেই, কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসা নেওয়ার মতো অর্থ আমাদের আছে। মানে সভাপতি, সুষ্ঠু প্রশাসনিক কাঠামোর কথা বলেছি। মাননীয় সভাপতি, এখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে ন্যায় বিচার এবং সুশাসন থাকা প্রয়োজন। সেটি না থাকলে অর্থনীতির উন্নয়ন ঘটবে না। মানে সভাপতি, আজকে প্রশ্ন আসতে পারে পক্ষদল থেকে রাজনৈতিক মুক্তি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে? একজন স্বৈরশাসক রাজনৈতিক মুক্তি দিতে পারে, কিন্তু সে আমাকে গণতন্ত্র দিতে পারে না, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাটি দিতে পারে না। অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক বক্তৃতায় অমর্ত্য সেন বলেছেন,
তিনটি বিষয়ের দিকে। এক, গণতন্ত্র সমুন্নত রাখতে হলে ব্যক্তি স্বাধীনতাকে অগ্রাধিকার দিতে হবে। দুই, গণতন্ত্র কতটা উৎকর্ষ হলো সেই বিতর্কে না গিয়ে গণতন্ত্রের উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত। তিন, গণতন্ত্রের আলোচনা ছাড়া কিছু সম্ভব নয়। এবং মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি যে ঢাকার বাণিজ্যিক ইতিহাস বইয়ে 1947 সালে ঢাকা থেকে 24 আরকট মুদ্রা বিদেশে রপ্তানিত হয়েছে। পরবর্তী সময় রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের ফলে দেখা গেছে সেই মসলিনই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হলে দেশের অর্থনৈতিক অবস্থাও বুঝতে পারে বা পরিবর্তন হয়ে যায়। তাই সবার আগে প্রয়োজন একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ঝিলাম গাঙ্গুলি আসছেন রাজশাহী মেডিকেল কলেজের আয়শা সিদ্দিকা হলের পক্ষ থেকে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। প্রথমে মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। বিষয়টির পক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে আমার দলের প্রথম বক্তা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের যে 4টি প্যারামিটার দিয়েছিল সেই 4টি প্যারামিটারের ভিতর একটি ছিল রাজনৈতিক মুক্তি। আর আমার বিপক্ষ দলের বন্ধুরা সেই রাজনৈতিক মুক্তির মাধ্যমেই যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় সেটির কথা বলে গেছেন। এখন আমি বলি যে এই রাজনৈতিক মুক্তি এসেছে অর্থনৈতিক মুক্তির হাত ধরে। সেটি কিভাবে? যখন পূর্বের আমলে অর্থাৎ রাজা বাদশাদের আমল যখন ছিল তখন তারা এই যে রাজনীতি করতো কারা? শুধুমাত্র রাজা বাদশারা, অর্থাৎ মুষ্টি মেয় কিছু মানুষ যারা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল। এবং তখন আমাদের বাজেট এত বেশি ছিল না, কিন্তু সেখান থেকে 2019-এ দাঁড়িয়ে যখন আমাদের বাজেট আজ বেড়েছে, আমাদের জিডিপি বেড়েছে, তখন কিন্তু রাজনীতির সাথে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা বেড়েছে। তারা বলেছেন রাজনৈতিক মুক্তির কারণে আমাদের দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করব যে আমাদের দেশে একটি সুস্থ নির্বাচন হচ্ছে, আমাদের দেশে একটি বিরোধী দল আছে, আমাদের দেশ বর্তমানে অতীতের সব সময় থেকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি স্থিতিশীল। তাহলে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কোনটি সর্বাগ্রে প্রয়োজন? সেটি হচ্ছে অর্থনৈতিক মুক্তি। কারণ এই যে রাজনৈতিক মুক্তি সেটিও এসেছে আসলে অর্থনৈতিক মুক্তির হাত ধরে। 2001 সালে যখন জিডিপির খাত ছিল কম, তখন কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ তাদের ভোট বিক্রি করতে বাধ্য হয়েছে মাননীয় সভাপতি। কিন্তু বর্তমান সময়ে আমাদের সেটি আর প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা বর্তমানে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল। এরপর তারা বলে গেছেন যে অবস্তুগত সংস্কৃতি যেটা, অর্থাৎ শিক্ষা সংস্কৃতি, এটা কোনোভাবেই অর্থনৈতিক মুক্তি দিয়ে পূরণ করা সম্ভব নয়। কিন্তু লক্ষ্য করুন, যদি আমরা আমাদের দেশে শিক্ষার বিস্তার করতে চাই, শিক্ষার বিস্তারের জন্য প্রয়োজন নতুন নতুন স্কুল। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা সঠিকভাবে সবাইকে জানানো। আমাদের প্রয়োজন প্রাথমিক বিদ্যালয় তৈরি করা। আর এই সব ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক মুক্তি। নতুন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বছরের প্রথম মাসের প্রথম দিনে যে শিক্ষার্থীদের আমরা পাঠ্যপুস্তক বিতরণ করছি, এই সব ক্ষেত্রে যদি অর্থনৈতিক মুক্তি না থাকে তাহলে আপনি কিভাবে শিক্ষার বিস্তার করবেন? সে প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। তারা বলে গেছেন চিকিৎসা খাতের কথা। চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখি যে দেশের মানুষের যদি শারীরিক আর মানসিক স্বাস্থ্য সুস্থ না থাকে তাহলে কখনোই তারা সুস্থ মস্তিষ্কে চিন্তা করে একটি দেশে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি বাস্তবায়ন করতে পারবে না। আর এক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিক আছে 12,779টি। বর্তমানে চিকিৎসক আছে 1,724 জনের বিপরীতে একটা, যেটা 1990 সালে বা তার আগে ছিল 10,490 জনের বিপরীতে একটা। অর্থাৎ এই যে সকল ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি বা চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন আমরা করছি, এই জন্য আমাদের দরকার অর্থনৈতিক মুক্তি। যদি অর্থনীতি না থাকে তাহলে কিভাবে আমরা আমাদের দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিয়ে যাব? প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে। এছাড়াও যদি একটি দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হয় তাহলে লক্ষ্য রাখতে হবে যে সেই দেশের সার্বভৌমত্ব আমরা কিভাবে রক্ষা করছি। আর একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবার আগে যেদিকে নজর দিতে হবে সেটি হচ্ছে সেই দেশের সামরিক শক্তি বৃদ্ধি। আর সামরিক শক্তি বৃদ্ধির জন্য বর্তমান বাজেটের 6.1% বরাদ্দ করা হচ্ছে। যদি অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল না হতে পারি তাহলে কিভাবে আমরা আমাদের দেশের এই সামরিক শক্তিকে বাড়িয়ে কিভাবে আমরা আমাদের দেশের ভিতর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব? প্রশ্ন হল প্রতিপক্ষের কাছে। এছাড়াও আমরা যদি শিল্পক্ষেত্রের কথা চিন্তা করি, যে একটি দেশের যদি শিল্প মুক্তি না হয় তাহলে সেই দেশের মানুষের কর্মসংস্থান হবে না। আমরা আমাদের দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে পারবো না। আর এই সকল ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে অর্থনৈতিক মুক্তি। অর্থাৎ অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনোভাবেই দেশের মানুষের জীবনযাত্রা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় মৌলিক চাহিদাগুলো পূরণ করে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।
মাননীয় সভাপতি, আমাদের দেশে বর্তমানে বেকারত্বের হার হচ্ছে 4.2%। ঠিক এই একই কারণে আমরা দেখেছি যে তরুণ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে, সেই একই তরুণ কিন্তু মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছে। অর্থাৎ এক্ষেত্রেও যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, তার সাথে প্রধান সংঘর্ষ কোথায়? অর্থনীতির। তাই সবার প্রথমে যদি আমরা অর্থনৈতিক মুক্তি আমাদের দেশে আনতে পারি, তাহলে এবং একমাত্র তাহলে আমাদের দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী বিতার্কিক হচ্ছেন স্যার এ.এফ. রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাজহারুল ইসলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের যে জায়গাটি এখন আমাদের নির্ধারিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, পক্ষদল থেকে প্রথম থেকে যে বিষয়টি বারবার বলা হচ্ছে, অর্থাৎ তারা বুঝিয়েছে যে অর্থনৈতিক মুক্তিটাকে তারা প্রাধান্য দিবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি যুক্তি এবং তথ্য দিয়ে দেখি যে অর্থনৈতিক মুক্তিটা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় কিনা অর্থনৈতিক মুক্তির মাধ্যমে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, কয়েকটি বিষয় দেখাচ্ছি। প্রথমত মাননীয় সভাপতি, ঐতিহাসিক যদি প্রেক্ষাপটের দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাই 1950 থেকে 1960 পর্যন্ত পূর্ব বাংলার বৈদেশিক মুদ্রার অর্জনের পরিমাণ ছিল 421 কোটি টাকা। সেখানে পূর্ব বাংলায় ব্যয় করা হয়েছিল মাত্র 167 কোটি টাকা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমাদের পূর্ব বাংলায় যে অর্থটা আমরা বৈদেশিক মুদ্রাটা অর্জন করেছি, সেই অর্থটা কিন্তু পরিপূর্ণরূপে পূর্ব বাংলায় ব্যয় করা হচ্ছে না। যদি তাদের কথা অনুযায়ী আমরা ধরেও নেই যে অর্থনৈতিক মুক্তিটা আমাদের সামগ্রিকভাবে ওই দশকে অর্জিত হয়েছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যখন রাজনৈতিক মুক্তিটা যখন না থাকে, তখন কিন্তু এই অর্থনৈতিকভাবে মুক্তি পাওয়ার পরেও আমরা সেটা বাস্তবায়ন করতে পারছি না, যেটা হচ্ছে আমাদের আজকে মুক্তিযুদ্ধের চেতনা। অর্থাৎ আমরা এই মুক্তিটাই আমরা চেয়েছি। মাননীয় সভাপতি, একটি তথ্য দিয়ে দেখাচ্ছি। মাননীয় সভাপতি, দেখুন, অমর্ত্য সেনের একটি বিখ্যাত তথ্য আছে, আমরা জানি, সেটা হচ্ছে তিনি মনে করেন যে অর্থনৈতিকভাবে উন্নয়ন হওয়া বা মানুষের আয় বৃদ্ধি পাওয়া, জিডিপি বৃদ্ধি পাওয়া, এটা অর্থনৈতিক মুক্তি না। এটা হচ্ছে যে তিনি তার উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে নির্ধারণ করেছেন স্বাধীনতা। অর্থাৎ আপনি যখন স্বাধীন হবেন, তখন আপনার এই অর্থনৈতিক উন্নয়ন বলুন বা দেশের উন্নয়ন বলুন, সামগ্রিক উন্নয়ন বলুন, সেটাকে তিনি বলেছেন যে প্রকৃত উন্নয়ন বলেছেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তিনি স্বাধীনতা বলতে গিয়ে তিনি 5টি বিষয়কে বলেছেন যে এই 5টি জায়গা থেকে যদি স্বাধীন হয়, তখন বলতে পারবে যে একটি রাষ্ট্র অর্থনৈতিক বলুক, রাজনৈতিক বলুক, সকল দিক থেকে তারা সার্বিকভাবে উন্নতি লাভ করেছে। সেই বিষয়গুলো কী কী মাননীয় সভাপতি? দেখুন, প্রথমত সামাজিক সুযোগ সুবিধা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা। মাননীয় সভাপতি, এই তথ্যের অবাধ প্রচার। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তার মানে তিনি দেখাচ্ছেন আপনি শুধুমাত্র যদি আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকলেই আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কেন? আপনার প্রয়োজন স্বাধীনতা, যেটা আমরা বলছি যে আর এই স্বাধীনতাটা অর্জন হবে আপনার রাজনৈতিক মুক্তির মাধ্যমে। কারণ আমরা দেখতে পেয়েছি যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, তখনও আমাদের অর্থনৈতিক মুক্তি ছিল, কিন্তু স্বাধীনতাটা ছিল না, যার কারণে আমরা রাজনৈতিক মুক্তির দিকে আমরা ধাবিত হয়েছি এবং আমরা যুদ্ধ করেছি। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা মনে করতে পারি যে আমাদের অর্থনৈতিক মুক্তি নয়, রাজনৈতিক মুক্তিতে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় যদি দেখি আমরা, তারা আজকে সামগ্রিকভাবে যে অর্থনৈতিক মুক্তির কথাটা বলছেন, সেখানে আমরা 3টি মডেল পাই। প্রথমত, আমরা যদি 80-র দশক বা 1971 থেকে নিয়ে 90 দশক পর্যন্ত লক্ষ্য করি, আমাদের অর্থনীতিটা ছিল কৃষি নির্ভর। অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি বলুন, আয় বলুন, সেগুলো হচ্ছে কৃষির উপর নির্ভর করতো। কিন্তু 90 দশকের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের আস্তে আস্তে আমরা তৈরি পোশাক খাতের দিকে আমরা নির্ভর হয়ে পড়ছি। আবার পরবর্তীতে এসে আমরা 2020 সালে যখন আমরা আসি, আমরা দেখতে পাই জানুয়ারি মাসে আমরা অর্থনৈতিক যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি, সেখানে $1 বিলিয়ন আমরা শুধুমাত্র রেমিটেন্স থেকে অর্জন করেছি। অর্থাৎ আমাদের যে অর্থনীতির যে একটা মডেলটা রয়েছে, সেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এটা স্থিতিশীল না। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই বিষয়টাকে আপনি যদি শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বাস্তবায়ন করতে চান, শুধুমাত্র অর্থনৈতিক মুক্তিকে আপনি নিশ্চিত করতে পারছেন না। মাননীয় সভাপতি, আমাদের জায়গা থেকে মাননীয় সভাপতি, আমরা কেন বলছি যে আমরা রাজনৈতিক মুক্তিটাকে প্রাধান্য দিচ্ছি? মাননীয় সভাপতি, দেখুন, আমরা বলছি যে জাতিসত্তার মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলা। অর্থাৎ আপনি যদি এই জাতীয় ঐক্যটা গড়ে তুলতে চান, তাহলে আপনি মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আপনার রাজনৈতিক মুক্তিটা অবশ্যই প্রয়োজন। অপরদিকে আমরা বলছি সন্ত্রাসবাদ প্রতিরোধটা। আপনি দেখুন, আমরা যখন 2004 সালের দিকে লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাচ্ছি 64টি জেলায় একসাথে সিরিজ বোমা হামলা হচ্ছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় সভাপতি, কিন্তু আপনি যখন রাজনৈতিক মুক্তিটা যখন আমরা পাই, অর্থাৎ রাজনীতি যখন স্থিতিশীলতা অবস্থায় চলে আসে, তখন কিন্তু আমরা এই ধরনের বোমাবাজি,
সন্ত্রাসবাদগুলো আমরা দেখতে পাচ্ছি না মাননীয় সভাপতি, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই রাজনৈতিক মুক্তিটাকে প্রাধান্য দিতে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখন তাদের পক্ষ থেকে একটি প্রশ্ন থাকতে পারে যে মাননীয় সভাপতি, তাই আজকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অর্থনৈতিক মুক্তি নয়, রাজনৈতিক মুক্তির প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি। রাজশাহী মেডিকেল কলেজের আয়সা সিদ্দিকা হলের কাছে ফারজানা হুসাইন ঋতু। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দানের জন্য। আজকের বিতর্কের বিষয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। মাননীয় সভাপতি, আজ আমরা একটি স্বল্পোন্নত দেশ নয়, উন্নয়নশীল দেশ। আজ আমরা মাথাপিছু আয় 1909 মার্কিন ডলার করতে পেরেছি। আজ আমাদের দেশের 72.9% মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে। এই যে অর্জনটা, এই অর্জনটা আমরা কিভাবে এনেছি? আজ আমরা এমডিজি লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পেরেছি। আজ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছি এবং আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রাগভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেলের মতো মেগা প্রকল্প হাতে নিয়েছি। 10 বছর আগেও কি বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশ যে এত বড় উন্নয়ন বা অগ্রসর করবে এটা কি ভাবা সম্ভব ছিল? কিন্তু না। বর্তমানে যে আমরা অর্থনৈতিক উন্মুক্তির পথে যে যাত্রাটা দিয়েছি, যাত্রার ফলে আমরা কী পেয়েছি লক্ষ্য করে মাননীয় সভাপতি, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন হিসাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, দোস্ত মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ক্ষেত্রে 2008 সালে যখন আমাদের বরাদ্দ ছিল 13,845 কোটি টাকা, 2019 সালে সেটা দাঁড়িয়েছে 25,371 কোটি টাকা। এই যে বিপুল পরিমাণ অর্থ কি আমাদের দেশের মানুষের মানবাধিকার পূরণ করতে সহায়তা করছে না? অর্থনৈতিক মুক্তি যদি সম্ভব না হতো, দেশে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হতো, তাহলে এই যে বিপুল পরিমাণ অর্থটা, এই যে বাজেটটা, এই বরাদ্দটা এবং মানুষের ভবিষ্যৎ এবং ভাগ্য পরিবর্তন, তাদের জীবনযাত্রাকে একটু সুন্দর করার জন্য বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, হ্যাঁ আমার দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ চিকিৎসার অভাবে মরবে না, সবাই এক কাতারে দাঁড়াবে, সবাই যে মৌলিক অধিকার এবং মানবাধিকার পূর্ণ হবে, সেই ধাপে কি আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি না? এর পিছনে মূল কারণ কি? যদি আমরা দেখি 2008 সালে অর্থনৈতিক মুক্তি সুযোগে বাংলাদেশের অবস্থান যেখানে 149 ছিল, 2019-এ আজ 121। এই যে 121 থেকে 149-এর যে আমরা পথটা পাড়ি দিয়েছি, এই পথে কিন্তু আমাদের যে অর্থনৈতিক মুক্তি দিয়েছে এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের মৌলিক অধিকার পূরণে এক ধাপ এগিয়ে গেছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা অনেক শিল্পীর কথা জানি যারা হচ্ছে কি যে অনেক গুণী ব্যক্তিবর্গ ছিলেন, কিন্তু যারা জীবনে যে অর্থনীতি বেড়া যায়, তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারেনি বলে তাদের সংস্কৃত মন বা সংস্কৃত মনশ্চর্চা আজ ঠিকমতো করতে পারেনি বা বিশ্বের কাছে তারা তাদের যে গুণটা সেটা প্রকাশ করতে পারেনি। কিন্তু এইখানে যখন আমরা দেশের এবং সংস্কৃতি যখন আমরা আমাদের ব্র্যান্ডিং করতে চাইবো, যেমন আমরা জানি বিউটিফুল বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির একটি ব্র্যান্ডিং করা হয়েছিল, এই কাজগুলো যখন আমরা করতে চাইবো, যখন আমরা চাইবো যে আমার দেশের প্রতিটি প্রতিভা কখনো ঝরে না পড়ুক, তারা সঠিক শিক্ষার ব্যবস্থা পাক। আজ আমার দেশে যখন আমি শিল্পকলা একাডেমি, শিশু একাডেমির মাধ্যমে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যখন বৃদ্ধি করতে যাবো, যখন আমি উপজেলা সংস্কৃতির জন্য উপজেলা সংস্কৃতিক চর্চা কেন্দ্র যখন আমি বৃদ্ধি করতে চাইবো, যখন আমি এই ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতা সরকারিভাবে অনুষ্ঠান তৈরির মাধ্যমে, যেমন আমাদের সৃজনশীল মেধা অনুষ্ঠান প্রতিযোগিতা, বেসব প্রতিযোগিতার মাধ্যমে যখন আমি প্রতিভাগুলো ধরতে চাইবো, তখন অবশ্যই আমার একটি বাজেটের লাগবে এবং আমার দেশের অর্থনৈতিক মুক্তি লাগবে এবং যে প্রতিভাবান ব্যক্তি তাকে কিন্তু নিজেকে অর্থনৈতিক বেড়াজাল থেকে বের হতে হবে। সে যখন অর্থনৈতিক বেড়াজাল থেকে বের হবে, তখন কিন্তু সে মন এবং মানুষের যে চর্চাটা, সেই চর্চাটা করতে পারবে এবং তখনই কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তিটা আজ আমরা মানুষের মাঝে তুলে দিতে পারবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। আজ প্রতিপক্ষ দলের বন্ধুরা সুন্দরভাবে বলে গেছে, রাজনৈতিক মুক্তি নিয়ে কথা বলেছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বর্তমান বাংলাদেশে যে আমরা একটা রাজনৈতিক স্থিতিশীল পর্যায়ে আছি, মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান সময়ে আমরা বলতে পারি যে সর্বোচ্চ রাজনৈতিক স্থিতিশীল পর্যায়ে আছি। বর্তমান মাসে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় এবং সরকারি দল এবং বিরোধী দলের মাধ্যমে আমাদের দেশের সংসদ পরিচালনা হচ্ছে এবং এইখানে আমাদের দেশের জন্য নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, পূর্বে যখন বাংলাদেশে ভোট হতো, তাহলে ভোট নিয়ে একটি ভোট বাণিজ্য চলতো, ভোটের আগে অনেক ষড়যন্ত্র হতো। এই যে অর্থ সম্পর্কিত সব ষড়যন্ত্রগুলো কিন্তু বর্তমান মানুষজন দেখে না। বর্তমান মানুষজন দেখে যে সরকার নির্বাচনের আগে আমাকে কি পলিসি দেখাচ্ছে, আমি যে এদেরকে ভোট দিব এর ফলে আমাকে কি পলিসি দেখাচ্ছে। যখন আমার দেশের মানুষের অর্থনৈতিক বেড়াজালে আবদ্ধ থাকবে না, তখন তারা কাকে ভোট দিবে এবং কাকে ভোট দিবে না এই সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক পলিসি দেখবে। আর তখন সরকার বা রাজনৈতিক দল ভাববে যে হ্যাঁ, আমি জনগণকে কি স্বপ্ন দেখাবো, তাদের কি চাহিদা পূরণ করব। তার ফলে আমাদের যে পলিসিটা তৈরি হবে, যখন বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা বর্তমান সরকারকে নির্বাচিত করেছিলাম ডিজিটাল বাংলাদেশ পলিসির কারণে, যে এইভাবে যে পলিসির রাজনীতিটা, এর মাধ্যমে কিন্তু আমরা রাজনৈতিক মুক্তি পাচ্ছি, আমার সুষ্ঠু এবং অবাধ রাজনৈতিক মুক্তি হচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হচ্ছে। আমাদের সোনার বাংলার কথা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণে আমরা আরও এক ধাপ এগিয়ে আসছি। তার মানে তাদের এই যুক্তিটার কোনো স্থান থাকে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তারা বলে দিয়ে গেছেন যে পূর্ব পাকিস্তানের কথা। পূর্ব পাকিস্তানে যদি আমরা লক্ষ্য করি, তারা কিন্তু তাদের আয়ের 25%-এরও কম বা পূর্ব পাকিস্তানের উপর ব্যয় হতো সেই সময়, আমাদের ক্ষেত্রে ব্যয় হতো। কিন্তু সেইখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধু ছিলেন, আমাদের
বড় বড় নেতারা ছিলেন যারা সেই পূর্ব পাকিস্তানে বা সেই পাকিস্তানি সংসদে বারবার আমাদের অধিকারের জন্য ডাক দিতেন, কিন্তু তারপরে আমরা কোন জায়গায় আটকে যেতাম? আমরা সাধারণ জনগণ কোন জায়গায় যেত? অর্থনৈতিক মুক্তি থেকে। আমাদের কৃষক সমাজ থেকে শুরু করে আমার নিম্ন শ্রেণীর যে মানুষজন, সেই নিম্ন শ্রেণীর মানুষজন যখন পেটে ভাত থাকতো না, তারা কিন্তু তখন সেই রাজনীতি নিয়ে ভাবতে পারতো না, তাদের কিন্তু সেই ভাবার সময় থাকতো না। কারণ আপনার পেটে যখন ভাত না থাকবে, যখন আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ না হবে, তখন কিন্তু সেই দিকে আপনার মন ঠিক অতটা যেতে পারবে না। কিন্তু যখন অর্থনৈতিক মুক্তি যে অর্থনৈতিক বিষয়টা যখন আমাদের সবাইকে তাড়িত করতো, ঠিক এই সময় আমি বলছি পূর্ব পাকিস্তানে যদি আপনি দেখেন 6 দফার বেশিরভাগ দাবিরই কিন্তু মূল লক্ষ্য ছিল যে অর্থনৈতিক মুক্তি। কেন সেই সময়কে আমাদের এত গুরুত্ব দেওয়া হয়েছিল? হ্যাঁ, কারণ অর্থনৈতিক মুক্তি হলে এমন একটা জিনিস, অর্থনৈতিক মুক্তি আপনাকে সেই সুযোগটা দিবে, আপনাকে সেই সক্ষমতা দিবে, যার মাধ্যমে আপনি আপনার বাকি অধিকারগুলো আদায় করতে পারবেন। আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমার রাজনৈতিক মুক্তি প্রয়োজন, হ্যাঁ আমার সাংস্কৃতিক মুক্তি প্রয়োজন, হ্যাঁ আমার মানবাধিকার প্রয়োজন। আপনি এবং নিজে এরকম সমর্থ হবেন। আজ একটু সমৃদ্ধ এবং শক্তিশালী বাংলাদেশে পারে আমাদের এটা এনে দিতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমরা শুনব বিপক্ষের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের দলনেতা মোহাম্মদ ইমদাদুল হক চঞ্চল। মাননীয় সভাপতি, তাদেরকে একটি প্রশ্ন করে শুরু করতে চাই। প্রশ্নটি হচ্ছে এরকম: আজকে যদি পশ্চিম পাকিস্তান আপনাকে অর্থনৈতিক মুক্তিটি দিত, তাহলে সেক্ষেত্রে আপনি মুক্তিযুদ্ধে আসলে অংশগ্রহণ করতেন কিনা? মাননীয় সভাপতি তাদের তাদের আরেকটি কথা নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, তারা বলেছেন বঙ্গবন্ধু একটি ভঙ্গুর দেশকে একটি অর্থনৈতিক সচ্ছল দেশে কিভাবে রূপান্তর করেছিলেন খুবই অল্প সময়ের ব্যবধানে। মাননীয় সভাপতি, বিষয়টি হচ্ছে তিনি তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাটি পেয়েছিলেন, এই কারণে তিনি সকল ধরনের সিদ্ধান্ত যেহেতু নিতে পেরেছিলেন, এই কারণে তিনি অর্থনৈতিক মুক্তিটি অর্জন করতে পেরেছিলেন। মাননীয় সভাপতি, যদি তার এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটি তার নিজের হাতে না থাকতো, তাহলে নিঃসন্দেহে আমরা অর্থনৈতিক মুক্তিটি পেতাম না। মাননীয় সভাপতি, অ্যাডাম স্মিথের একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, অ্যাডাম স্মিথ তিনি বলছেন রাজনৈতিক অর্থনীতি হচ্ছে রাষ্ট্রনায়কের বিষয়। মাননীয় সভাপতি, অর্থাৎ রাষ্ট্রনায়ক তার দেশের পলিসি যেভাবে গ্রহণ করবে, ওইভাবেই তার দেশের অর্থনীতি পরিচালিত হবে। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আজকে যদি আমাদের রাজনৈতিক মুক্তিটি থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি যেমন পাবো, তেমনিভাবে আমরা আমাদের গণতন্ত্রের অধিকার ফিরে পাবো, আমরা সাম্য ফিরে পাবো, আমরা ন্যায় বিচারটি ফিরে পাবো। মাননীয় সভাপতি, তাদের কাছে মাননীয় সভাপতি আমরা প্রশ্ন করেছিলাম যে এই অর্থনৈতিক মুক্তির মাধ্যমে কিভাবে গণতন্ত্র আনয়ন সম্ভব, কিভাবে সাম্য আনয়ন সম্ভব, কিভাবে ন্যায় বিচার আনয়ন সম্ভব। মাননীয় সভাপতি, তারা এই প্রশ্নটির কোনো উত্তর দিতে পারেননি। এই অর্থনৈতিক মুক্তির মাধ্যমে কিভাবে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করবেন, এই ধরনের প্রশ্নের তাদের উত্তরও তারা দিতে পারেনি। মাননীয় সভাপতি, আজকে আমরা মাসলোর চাহিদা সমান তত্ত্ব নিয়ে একটু কথা বলি। মাসলোর চাহিদা সমান তত্ত্বে তিনি বোঝাচ্ছেন এইভাবে যে মানুষের চাহিদা হচ্ছে 5টি। প্রথম হচ্ছে জৈবিক চাহিদা, তারপরে তার নিরাপত্তার চাহিদা আসে, তারপর সামাজিক চাহিদা আসে, আত্মতৃপ্তির চাহিদা আসে, প্রতিষ্ঠার চাহিদা আসে। মাননীয় সভাপতি, আজকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌলিক অধিকার প্রায় পূরণ হয়ে গেছে। এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তার প্রয়োজন, আমাদের প্রয়োজন মাননীয় সভাপতি আত্মপ্রতিষ্ঠার বা আত্মমর্যাদার। এটি প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে রাজনৈতিক মুক্তি। মাননীয় সভাপতি, এই রাজনৈতিক মুক্তির মাধ্যমে কিভাবে এগুলো অর্জন সম্ভব সেটি দেখাচ্ছি। মাননীয় সভাপতি, আমরা বলেছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য এবং ন্যায় বিচারের বলতে আমরা বুঝিয়েছিলাম সুশাসন, আইন শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা। এখন মাননীয় সভাপতি, খোলা চোখে সুশাসনের সাথে এই যে রাজনৈতিক মুক্তি, এটির কি সম্পর্ক এটি বোঝা যায় না। মাননীয় সভাপতি, বিজ্ঞজনরা বলছেন সুশাসনের আমলাতন্ত্র অর্থাৎ প্রশাসনের সাথে রাজনীতির যে সম্পর্ক সেটি হচ্ছে ডাইকোটোমাস রিলেশনশিপ, অর্থাৎ রাজনীতিবিদদের সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নেই এবং প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্বটি পালন করতে পারবে। কিন্তু মাননীয় সভাপতি, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই আমলারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, কারণ এই আমলারা হচ্ছে দেশের সবচেয়ে মেধাবী জনবল। সুতরাং তাদেরকে রাজনীতির বাইরে আমরা রাখতে পারি না। সুতরাং তারা যেহেতু রাজনৈতিক প্রভাবের দ্বারাই প্রভাবিত হয়ে তারা তাদের কার্যক্রমটি পরিচালনা করে থাকেন, সুতরাং যদি আমরা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শক্তি পাই মাননীয় সভাপতি, আমরা যদি একটি রাজনৈতিক চিন্তাশীল একটি দল পাই, তাহলে নিঃসন্দেহে সেই প্রভাবে আমাদের আমলাতান্ত্রিক জটিলতাটি থাকবে না। নিঃসন্দেহে আমরা একটি মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনাটি বাস্তবায়ন করতে পারবো। মাননীয় সভাপতি, আমরা আইনের শাসনের দিকে একটি লক্ষ্য করি। মাননীয় সভাপতি, আমরা দেখেছি বাংলাদেশে আইন করে বিচার ব্যবস্থা রুখে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা রাজনৈতিক কারণে মামলার বিচারের দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা এই জায়গা থেকে বের হয়ে এসেছি। কি কারণে এসেছি? আমরা এসেছি এই কারণে যে আমাদের দেশে এখন সঠিক রাজনৈতিক মুক্তিটি নিশ্চিত হয়েছে, এই কারণে আমরা পারছি। মাননীয় সভাপতি, বিশ্বব্যাংক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস 2020 বলছে বাংলাদেশ এবছর মোট দেশজ উৎপাদনের 4র্থ অবস্থান গ্রহণ করবে। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে রাজনৈতিক মুক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবার আমরা চলে যাব সরাসরি যুক্তিখণ্ডন পর্বে। এই পর্বে প্রত্যেক দলনেতা সময় পাবেন 2 মিনিট করে। আমি প্রথমে আহ্বান করছি আজকের বিষয়বস্তু
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, এই বিষয়বস্তুর পক্ষে যিনি বলছেন রাজশাহী মেডিকেল কলেজের আয়েশা সিদ্দিকা হলের দলনেতা ফারজানা হোসেন ঋতু। বিপক্ষ দলের দলনেতা যখন প্রথমে প্রশ্নটা করে থাকে যে পূর্ব পাকিস্তানের সময় যদি আমাদের অর্থনৈতিক মুক্তি থাকতো তাহলে আমরা যুদ্ধ করবো কিনা, তার এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া লাগে না। এটাই বোঝানো যায় যে অর্থনৈতিক মুক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় কত বড় একটি অংশ বা কত বড় প্রভাব বিস্তার করে। কারণ যখনই প্রশ্ন আসে যে অর্থনৈতিক মুক্তি থাকলে আমরা মুক্তিযুদ্ধ করবো কিনা, তার মানে এটা বোঝা অনেক সহজ হয়ে যায় যে মুক্তিযুদ্ধের চেতনায় যে সিংহভাগের অবস্থান অর্থনৈতিক মুক্তির, তার জন্য আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যার অবস্থান ছিল সিংহভাগ, সেটা বাস্তবায়নে আজ আমাদের প্রথম প্রয়োজন এবং সেটি বাস্তবায়নের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজ যখন আমরা অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং মানবাধিকার নিয়ে কথা বলি, তখন তারা কিন্তু এখন পর্যন্ত এই কথার উত্তর দিয়ে যায়নি যে রাজনৈতিক মুক্তি কিভাবে সাংস্কৃতিক মুক্তি দিবে বা রাজনৈতিক মুক্তির মাধ্যমে কিভাবে আমরা সাংস্কৃতিক মুক্তি পাবো। তারা সুশাসনের কথা বলেছেন, আমাদের সুশাসনের কথা বলেছে। সুশাসনের ক্ষেত্রে লক্ষ্য করুন আজ আমরা নিরাপত্তা বা আমাদের যে জঙ্গি বা আমাদের যে নিরাপত্তার কথা বলেছেন, এখানে লক্ষ্য করুন আজ যখন আমাদের দেশের দুর্নীতির কথা বলছে, আমাদের দুর্নীতির ক্ষেত্রে দেখুন পুলিশ কিন্তু আমাদের সিংহভাগ দুর্নীতির সাথে জড়িত। কিন্তু যখন সরকার যখন এই বিষয়ে যখন পদক্ষেপ নিচ্ছেন, তারা কিন্তু প্রথম একটি পদক্ষেপ নিয়েছিল হচ্ছে বেতন স্কেল বৃদ্ধির মাধ্যমে। কারণ আজ তারা যখন দুর্নীতির সাথে জড়িত হচ্ছে, তারা কখন জড়িত হচ্ছে? যখন তারা তাদের বেতনের মাধ্যমে তাদের নিজস্ব চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে, তখন সেই কারণে কিন্তু বর্তমান সরকারের একটি উদ্যোগ ছিল বেতন স্কেল বৃদ্ধি, এবং বেতন স্কেল বৃদ্ধির মাধ্যমে যাতে প্রতিটি মানুষ তার বেতনের মাধ্যমে তার নিজের চাহিদাগুলো পূরণ করতে পারে এবং চাহিদা পূরণে তারা ব্যর্থ না হয়ে যেন আজ তাদেরকে দুর্নীতির কাতারে দুর্নীতির অংশ তাদের না হতে হয়। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তারা আজ বলেছেন পেট্রোল বোমার কথা বা রাজনীতির কথা। লক্ষ্য করুন আজ পেট্রোল বোমা যে ছোড়া হয়, সে হাতগুলো কারা? সে হাতগুলো তারা যে হাতগুলোর মাধ্যমে তারা আজ দেশে কর্মসংস্থান পাচ্ছে না এবং যাদের নিজের পরিবারের চাহিদা পূরণ করতে পারছে না। যখন যে সেই হাতগুলো চাহিদা পূরণ করতে পারে না, সেই হাতগুলোই তখন মুক্তিযুদ্ধের চেতনা থাকুক, দেশকে ভালোবাসার পরেও কিন্তু সে পেট্রোল বোমার পেট্রোলটা হাতে নিচ্ছে। আজ যেমন রাজনীতি করছে, রাজনীতি করার যে রাজনীতিবিদরা যে নোংরা রাজনীতি করার সুযোগ পাচ্ছে কখন? যে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক বেড়াজালে যে আবদ্ধতা, তো অর্থনৈতিক বেড়াজালে সেই যে শিকলটাকে ব্যবহার করে তারা এই নোংরা রাজনীতিটা করতে পারছে। কিন্তু বর্তমানে যখন আমার দেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্ত হচ্ছে, তখন কিন্তু তারা এই দ্বিতীয়বার কখন কিন্তু তাদের এই শিকলে পড়ার কিন্তু প্রয়োজন পড়ছে না। কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষ কিন্তু দেশপ্রেমের অটুট। তাই বারবার বলতে চাই যে হ্যাঁ, রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তি আমাদের এনে দেবে মুক্তিযুদ্ধের চেতনা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হলের দলনেতা মোহাম্মদ ইমদাদুল হক চঞ্চলের কাছে। মাননীয় সভাপতি, আপনাকে আবারও ধন্যবাদ। তাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। তারা বলেছেন যে পুলিশ যখন দুর্নীতিতে আসক্ত হয় মাননীয় সভাপতি, তখন পুলিশের বেতন স্কেল বৃদ্ধির মাধ্যমে তাদেরকে দুর্নীতি থেকে সরিয়ে আনার চেষ্টা করা হয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তটি কি? এই সিদ্ধান্তটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। মাননীয় সভাপতি, আমরা এটাই বলতে চাচ্ছি যে রাজনৈতিক সদিচ্ছাটি যদি আপনার থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে সুশাসন নিশ্চিত করতে পারবেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নটি করতে পারবেন। মাননীয় সভাপতি, তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গ্রিস কেন আজকে দেউলিয়া? মাননীয় সভাপতি, আমরা তাদের কাছে প্রশ্নটি রাখতে চাই, আজকে লিবিয়া যখন অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার পরেও মাননীয় সভাপতি 42 বছর যখন গাদ্দাফি ক্ষমতায় ছিলেন, পরবর্তীতে গ্রিসের কিন্তু পতনটি হয় মাননীয় সভাপতি। সুতরাং এই অর্থনৈতিক মুক্তি আসলে বেলা শেষে আমাদেরকে কতটুকু কি দেয় মাননীয় সভাপতি, আজকে পরিষ্কার নয়। মাননীয় সভাপতি, তাদের কাছে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে আজকে যদি আমার স্বৈরশাসক আমাকে যদি অর্থনৈতিক মুক্তিটি দেয়, তাহলে আমরা সেই স্বৈরশাসনটি মেনে নিব কিনা মাননীয় সভাপতি? যদি আমরা মেনে না নিই, তাহলে নিঃসন্দেহে এটি প্রমাণিত হয় যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি। মাননীয় সভাপতি, তারা তাদের মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝিয়েছিলেন? তারা বুঝেছিলেন অর্থনৈতিক মুক্তি, সাম্য, রাজনৈতিক মুক্তি, নির্বাচন, সংস্কৃতির চর্চা ইত্যাদি মাননীয় সভাপতি। কিন্তু তারা অর্থনৈতিক মুক্তির মাধ্যমে কিভাবে সাম্য প্রতিষ্ঠিত হয় এটি তারা দেখিয়ে যেতে পারেননি। আমরা এই দিক থেকে কি বলেছি? আমরা বলেছি আপনার যদি রাজনৈতিক সিদ্ধান্তটি ঠিক থাকে, তাহলে আপনার সমাজে সাম্য অবস্থা নিশ্চিত করা সম্ভব মাননীয় সভাপতি। তারা আজকে বলেছিলেন তথ্য অধিকারের কথা। মাননীয় সভাপতি, এই তথ্য অধিকারটি অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে কিভাবে নিশ্চিত হয় তারা বুঝিয়ে দিতে পারেননি। আমরা বলছি মাননীয় সভাপতি, আমরা আজকে তথ্য অধিকার আইন 2009টি প্রণয়ন করতে পেরেছি, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত মাননীয় সভাপতি। এই ধরনের রাজনৈতিক সদিচ্ছা যখন আপনার থাকবে, তখন আপনার তথ্যের অবাধ প্রবাহটি আমরা নিশ্চিত করতে পারবো, আমরা অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারবো, সাম্য নিশ্চিত করতে পারবো। মানে সভাপতি, তারা আজকে বলেছিলেন সংস্কৃতির মুক্তির কথা। মানে সভাপতি, দেখুন আজকে আমরা বাঙালি সংস্কৃতি লালন করি, আমাদের সাথে সাথে যারা আদিবাসী রয়েছে মানে সভাপতি, তাদের সংস্কৃতিকেও আমরা সম্মান করি। এই সম্মানের জায়গাটি এবং তাদের সম্মান ফিরিয়ে দেওয়া, আজকে আদিবাসী শিশুরা তাদের নিজের ভাষায় পড়াশোনা করার সুযোগটি পাচ্ছে মানে সভাপতি। এটিকে অর্থনৈতিক মুক্তির কারণে হয়েছে নাকি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে, এটি আজকে সংসদে যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে এটি বোঝা যায় যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক মুক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ বিপক্ষের দলনেতা মোহাম্মদ ইমদাদুল হক চঞ্চলকে। আমরা এতক্ষণ শুনলাম 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আজকের পর্ব, এবং তাতে আমরা দেখলাম
যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, এই বিষয়বস্তুর পক্ষে বললেন রাজশাহী মেডিকেল কলেজের আয়েশা সিদ্দিকা হল, আর বিপক্ষে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল। এই উভয় দলই অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। কিন্তু আমি যদি এবার মূল বিষয়ে আসি, যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, আমি প্রত্যাশা করেছিলাম যে আপনারা সবাই বা আপনাদের বিভিন্ন জন আলোচনার মধ্যে আপনারা 6 দফার কথা আনবেন। বঙ্গবন্ধু যে 6 দফা ঘোষণা করে স্বাধীনতা আন্দোলনের পথে দেশকে এগিয়ে নিয়েছিলেন, যে 6 দফার পদ বেয়ে 11 দফা এসেছিল, স্বাধীনতার ঘোষণা এসেছিল, স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছে। তো কাজেই সেই কথাগুলো আরও সরাসরি আসতে পারত কিন্তু এই বিতর্কের সাথে, কারণ আপনারা একদিকে রাজনীতির কথা বলছেন, আরেকদিকে অর্থনৈতিক মুক্তির কথা বলছেন। তো সেই জায়গাগুলো একটা ব্যাপার ছিল। তারপরে যে 4টে জাতীয় মূল নীতি আমাদের 72-এর সংবিধানে প্রণীত হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেই 4টা যে মূল স্তম্ভ, সেই মূল স্তম্ভের কথা আরও প্রত্যক্ষভাবে হয়তো বলা যেত। আরেকটা জিনিস আমি বলবো যে তবে তারপরেও আপনারা এটাকে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন, আপনারা নানান প্রসঙ্গ টেনে এনেছেন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এবং সেই ক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, মানবাধিকার, স্থিতিশীলতা, নানান প্রসঙ্গ, অর্থনৈতিক উন্নয়নের যে নানা দিক তৈরি হয়েছে, সেই রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে শুরু করে অনেক কিছুই, যমুনা সেতু আমাদের চোখের সামনে, হ্যাঁ, পদ্মা সেতু, যমুনা সেতু আগের বিষয়, এখন পদ্মা সেতু, এরকম নানান বিষয়গুলো তো আজকে, যেটা আমরা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে, তার মিথ্যা অপপ্রচারকে চ্যালেঞ্জ করে আজকে মূলত নিজস্ব অর্থায়নে যেটা আমরা গড়ে তুলছি, এই বিষয়গুলো কিন্তু মানে নানানভাবে উল্লেখ করে হোক বা না করে হোক এসছে। আমরা অত্যন্ত একটা গুণী প্যানেলের কাছ থেকে আজকে ইতোমধ্যে পেয়ে গেছি। আজকের যে বিতর্ক, 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, এই বিষয়ে বিজয়ী দল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল। একই সাথে আমি অভিনন্দন জানাই আজকে যারা দ্বিতীয় হলেন, রাজশাহী মেডিকেল কলেজের আয়েশা সিদ্দিকা হল, তারাও খুব চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা তাদেরকেও অভিনন্দন জানাই। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ এমদাদুল হক চঞ্চল। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আজকের পর্ব। আমরা নিশ্চিত যে এর মধ্যে দিয়ে সারা দেশে বিতর্কপ্রেমী ছাত্রছাত্রী, যুবক যুবা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যারা টেলিভিশন পর্দার সামনে আছেন, শুনলেন, তারা সবাই উপকৃত হবেন, যেমন আমরা সবাই এখানে যারা আছি আমরা উপকৃত হয়েছি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।